আচ্ছা, আপনি কখনো অন্যকে হাসিয়েছেন? নিশ্চয়ই হাসিয়েছেন। এটা কি এমন কঠিন কাজ? সত্যি, এটা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু যারা মানসিক চাপে ভুগছেন, কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য কিন্তু এটা সত্যিই কঠিন কাজ। সেই সব চিন্তিত মানুষদের আমার অনুরোধ, দিনে অন্তত একজন মানুষকে হাসানোর চেষ্টা করুন। এখন আপনার নিশ্চয়ই মনে হচ্ছে, এটা করে আপনার কি লাভ? সেই লাভ লোকসানের হিসেবে আজ আমরা করব ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির অষ্টাদশ পর্বে। এই বইটি লেখার সময় মিস্টার কার্নেগি দুশ্চিন্তা দূর করার সবচেয়ে প্রেরণাদায়ক ও সত্যি ঘটনা লিখে পাঠানোর জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন, $10। 3জন বিচারকও তিনি ঠিক করেছিলেন। তারা হলেন ইস্টার্ন এয়ারলাইনের প্রেসিডেন্ট মিস্টার এডি বেকন প্রেকার, লিঙ্কন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর ম্যাকবেরাল্ট এবং বেতার বিশেষজ্ঞ মিস্টার ভি ক্যালেন্ডবর্ন। এরপর যে সত্যিকারের গল্পগুলো পাওয়া গিয়েছিল তাতে বিজয়ী ঘোষণা করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে 2জনকে যৌথভাবে বিজয়ী পুরস্কার দেওয়া হয়েছিল। আজ আপনাদের সেই 2জন বিজয়ীর জীবনের গল্পই শোনাব। প্রথম গল্পটি ছিল মিস্টার C.R. বার্টনের, যিনি একটি মোটর গাড়ি বিক্রির প্রতিষ্ঠানে কাজ করতেন। মিস্টার বার্টনের বয়স যখন 9 বছর, তখন তার মা তাদের 2 ভাইকে এবং বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সঙ্গে করে তার 2 বোনকে শুধু নিয়ে গিয়েছিলেন। মিস্টার বার্টন তার মা আর বোনেদের আর জীবনে কখনো দেখেননি। এর 3 বছর পর তার বাবা যে বন্ধুর সাথে মিলে ক্যাফে চালাতো, সেই বন্ধু একদিন তার বাবার অনুপস্থিতিতে সমস্ত কিছু বিক্রি করে টাকা পয়সা চুরি করে পালিয়ে গিয়েছিল। সেই খবর তার বাবা জানতে পেরে তাড়াহুড়া করে ফিরতে গিয়ে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এরপর মিস্টার বার্টন ও তার ভাই শহরে দয়াদাক্ষিণ্যে বেঁচে রইল। মিস্টার বার্টনরা যার দয়াতে বেঁচে ছিল, একদিন ওই ভদ্রলোকও তার চাকরি খোয়ালো। ফলে তাদের আবার সেই অনিশ্চয়তার জীবনযাপন করতে হলো। সেই সময় মিস্টার আর মিসেস লফটিন শহর থেকে 11 মাইল দূরে তাদের খামার বাড়িতে এই 2 ভাইকে রাখতে রাজি হলো। কিন্তু কয়েকটি শর্ত ছিল। 1. কখনো মিথ্যে কথা বলা চলবে না। 2. কখনো চুরি করা চলবে না। 3. ওনারা যা বলবে সেই মতো কাজ করতে হবে। শর্তগুলো মানলে যতদিন ইচ্ছা তারা সেখানে থাকতে পারবে। তারা তাতেই রাজি হয়ে গিয়েছিল। মিস্টার বার্টনের সবচেয়ে ভয় লাগতো যে তাদের কেউ অনাথ না বলে। কিন্তু খামার বাড়িতে যাওয়ার পর যখন তারা স্কুলে ভর্তি হয়েছিলেন, তখন সব ছেলেরা তাদের অনাথ বলে খেপাতো আর তার নাক নিয়ে মজা করত। মিস্টার বার্টনের এত রাগ হতো যে তার মনে হতো ঘুষি মেরে তাদের নাক ফাটিয়ে উচিত শিক্ষা দিতে। কিন্তু মিস্টার লফটিন তাকে বলেছিলেন, মারামারি তো সবাই করতে পারে, কিন্তু অপমান সহ্য করে ফিরে আসাটা অনেক বেশি সাহসের ব্যাপার। তাই তিনি তার নিজের মনের রাগকে দমন করতেন। একদিন কিছু ছেলে তার মুখে মুরগির নাড়িভুড়ি ছুঁড়ে মেরেছিল। সেদিন মিস্টার বার্টন মেরে তাদের উচিত শিক্ষা দিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে আবার তাদের ভাব হয়ে গিয়েছিল। কারণটা কি জানেন? মিসেস লফটিন তাকে বলেছিলেন অন্যদের সহযোগিতা করতে, তাদের খুশি করার উপায় খুঁজতে, হাসাতে। তাহলে ওই ছেলেরা তাকে আর বিরক্ত করবে না, সবাই তার বন্ধু হয়ে যাবে। মিস্টার বার্টন তাই করেছিলেন। এইবার বুঝলেন কেন বলেছি দিনে অন্তত একজন মানুষকে খুশি করার চেষ্টা করুন? মন ভালো হয়ে যাবে। এতে ওই মানুষটি আপনার বন্ধু হয়ে যাবে আর অনেক মজা হবে। আপনি নিজের দুশ্চিন্তা ভুলেই যাবেন। মিস্টার বার্টন এরপর পড়াশোনায় মন দেওয়ার ফুরসত পেলেন, কারণ তার দুশ্চিন্তার কারণটাই শেষ হয়ে গিয়েছিল। ফলে পরীক্ষায়ও তার ভালো রেজাল্ট হতে লাগলো। অন্যরা তাকে একটুও ঈর্ষা করতো না, তাকে ভালোবাসতো। সে অন্য ছেলেদের পড়াশোনায় সাহায্য করত, অঙ্ক শেখাতো, হাসাতো, মজা করত। এই মতো চলতে চলতে হঠাৎই তার পাড়ায় মড়ক লাগলো।
তাদের পাশে দুইজন বয়স্ক কৃষক মারা গিয়েছিল। একজন মহিলার স্বামী চলে গিয়েছিল, ফলে ওই পরিবারগুলোর অনেকখানি দায়িত্ব তিনি নিলেন। তিনি তাদের সাহস দিতেন, অনুপ্রেরণা দিতেন। তিনি যখন নৌবাহিনী থেকে ফিরেছিলেন তখন 200 জনেরও বেশি গ্রামবাসী তাকে দেখতে এসেছিল, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। সে আর অনাথ রইল না, তাকে আর কেউ কোনোদিনও অনাথ বলেনি। এইবার দ্বিতীয় গল্প। এই গল্পটি ছিল ওয়াশিংটনের ফ্রাঙ্ক লুপের। প্রায় 23 বছর ধরে বাতের অসুখের জন্য তিনি চলতেই পারতেন না, অথচ তিনি জীবনটাকে এমনভাবে উপভোগ করতেন তেমনটা খুব কম মানুষই করতে দেখা যায়। এখন জানার বিষয় হলো তিনি তা কিভাবে করতেন। একজন পঙ্গু মানুষ হিসেবে দীর্ঘদিন বিছানা শয্যা থাকার জন্য কি তিনি সর্বদা অনুযোগ করতেন, সমালোচনা করতেন, নাকি প্রচণ্ড চিৎকার করে অন্যজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেন? তিনি এগুলোর কোনোটাই করতেন না। তিনি দেশের যত পঙ্গু মানুষ আছে তাদের নাম ঠিকানা জোগাড় করে তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দিতেন চিঠি লিখে। এটা করে তিনি নিজেকে ধন্য মনে করতেন। এভাবে তিনি ধীরে ধীরে একটি লেখার ক্লাব গড়ে তুলেছিলেন এবং ক্রমে সেটি একটি সংঘে পরিণত হয়েছিল। তিনি তার নাম দিয়েছিলেন বন্ধ হয়ে থাকাদের সমাজ। তিনি বছরে প্রায় 1400 চিঠি লিখতেন আর ওইসব পঙ্গু মানুষদের বই ও রেডিও পাঠাতেন। বার্নার্ড শো বলেছেন, এমন অনেক আত্মকেন্দ্রিক মানুষ আছে যারা অভিযোগ করে যে সবাই তাদের খুশি করার চেষ্টা করছে না। বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যালফ্রেড অ্যাডলার তার কাছে আসা মানসিক বিকলাঙ্গ মানুষদের বলতেন, আপনি রোজ মনে মনে ভাববেন অন্তত একজন মানুষকে কিভাবে খুশি করবেন। এই নিয়ম মানলে আপনি মাত্র 14 দিনেই সুস্থ হয়ে উঠবেন। এবার বুঝলেন তো, গল্পের শুরুতে যে কথা আমি আপনাদের বলেছিলাম তা আমার নয়, বিখ্যাত মনস্তত্ত্ববিদ অ্যালফ্রেড অ্যাডলারের কথা। তিনি আরও বলেছেন, দীর্ঘদিন আপনি যদি মনের মধ্যে অপরের প্রতি রাগ ও বিদ্বেষ পুষে রাখেন তাহলে তা থেকেই মনোবিকলনের সৃষ্টি হয়। এইসব বিষাদগ্রস্ত মানুষদের মধ্যে অন্যদের প্রতিশোধ নিতে না পারায় নিজের প্রতি প্রতিশোধ নেওয়ার প্রবণতা তৈরি হয়। এর থেকে তাদের আত্মহত্যা করার প্রবণতাও তৈরি হয়। এছাড়াও এইসব বিষাদগ্রস্ত রোগীদের নানান রকম কিছু করতে ইচ্ছে হয়, যা সবসময় স্বাভাবিক নয়, কিন্তু এদের বাধা দিলে এরা তার সাথে লড়াই শুরু করে। তাই সম্ভব হলে এদের ওপর রাগ না করে এদের মনের ইচ্ছে পূরণ করতে দেওয়াই ভালো। ধীরে ধীরে মনের গতি পরিবর্তন হলে তারা বিষয়টি ভুলে যাবে। অনেকে আছে যারা জীবন নিয়ে অযথা চিন্তা করে, অর্থাৎ একটু বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক। তাদের উদ্দেশ্যে ডক্টর অ্যালফ্রেড অ্যাডলার বলেছেন, অন্যদের খুশি করার পদ্ধতিটি অবলম্বন করা উচিত। অনেকে বলেন, অন্যদের খুশি কেন করব? তারা কি আমাদের সম্বন্ধে ভাবে, আমাকে খুশি করে? তাদেরকে ডক্টর অ্যালফ্রেড অ্যাডলার বলেছেন, অন্যকে খুশি করবেন আসলে আপনি নিজে ভালো থাকার জন্য। নিউ ইয়র্কের মিসেস উইলিয়াম টি মুনের কথা শুনুন। তিনি তার সদা হাস্যময় জীবনে হঠাৎই এক দুর্ঘটনায় জর্জরিত হয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। তার সুখের জীবনে হঠাৎই তার স্বামী মারা গিয়েছিল। তিনি তখন বড় একা হয়ে গিয়েছিলেন। সারাদিন তার মনে হতো অতীতের সুখের কথা, যা ভবিষ্যতে আর কখনই আসবে না। বড়দিন আসলে তার মনে এক অজানা ভয় ভর করতে থাকে। তার মনে হয় ওই দিন একা কিছুতেই তিনি বাড়িতে কাটাতে পারবেন না। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা তার মনের কথা বুঝে তাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তিনি কারো বাড়িতেই যাননি। কারণ তার মনে হতো তার উপস্থিতিতে ওদের আনন্দ মাটি হয়ে যাবে। বড়দিনের ঠিক আগের দিন অফিস থেকে বেরিয়ে সে বাড়ি না গিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকেন 5th এভিনিউ ধরে। চারদিকে মানুষের ঢল, তারা আনন্দ করছে, কিন্তু কিছুতেই তার মনের বিষাদ শেষ হচ্ছে না। দু চোখ জলে ভরে উঠছিল বারবার।
একটা বাসে চেপে বসলেন। বাসটি হ্যাডসন নদী পেরিয়ে এক জায়গায় এসে থামল। মিসেস মুন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে একটা গির্জার কাছে আসলেন। এক অপূর্ব সঙ্গীতের সুরে তিনি গির্জার ভেতরে ঢুকে নিজের অজান্তেই বসে ওই সঙ্গীত শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলেন। যখন ঘুম ভাঙল, তিনি দেখলেন তিনি গির্জাতেই রয়েছেন, আর সকাল হয়ে গিয়েছে। তার সামনে দুটি পথশিশু খেলা করছে। তিনি বাচ্চা দুটোকে আদর করে কাছে ডাকলেন, তাদের বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলেন। তারা জানালো তাদের বাবা মা নেই। মিসেস মুন তাদের নতুন পোশাক কিনে দিলেন, পেট ভরে খাওয়ালেন, উপহার কিনে দিলেন, সারাদিন তাদের সাথে কাটালেন। তার মনের সমস্ত মলিনতা চলে গেল। আপনি কি কখনো মার্গারেট টেলর ইটসের নাম শুনেছেন? তিনি ছিলেন এক সফল ঔপন্যাসিক, কিন্তু তার জীবন কাহিনী ছিল তার লেখা উপন্যাসের থেকেও বেশি রোমাঞ্চকর। জাপানিরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ করেছিল, তার বছরখানেক আগে থেকে তিনি হার্টের অসুখে বিছানা শয্যাশায়ী ছিলেন। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই তাকে বিছানায় শুয়ে কাটাতে হতো। বাকি 2 ঘন্টা যদিও তিনি ব্যক্তিগত কাজে উঠতেন, তাও তাকে অন্যের সাহায্য নিতে হতো। পার্ল হারবার আক্রমণের দিন তার বাড়ির খুব কাছে একটা বোমা পড়ে। ঝাঁকুনিতে তিনি বিছানা থেকে পড়ে গিয়েছিলেন। স্থানীয়দের পরিবার ও শিশুদের একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। রেড ক্রস থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল অপরিচিত অসহায় মানুষদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। তিনি ফোনে জানলেন তার স্বামী নিরাপদে আছে। এরপর আক্রান্তদের সহায়তায় তিনি দুহাত বাড়িয়ে দিলেন। এরপর ফোনে পরিচিতদের খবর নিয়েছিলেন। যারা আহত হয়েছিল তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। তিনি ভুলেই গিয়েছিলেন তিনি পঙ্গু, হাঁটতে অপারগ। তিনি তো বহুক্ষণ ধরে হাঁটছেন, কারো সাহায্য ছাড়াই। এরপর তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। আসুন আমরা সমাজের তৈরি এই আর্থিক ক্লাস সিস্টেম ভুলে সকলের সাথে একটু হেসে কথা বলি, তাদের কাজের জন্য তাদের প্রশংসা করি, একটু কৃতজ্ঞতা জানাই, একটু সহমর্মী হই। অন্তত রোজ একজনকেও খুশি করার রাস্তা খুঁজি নিজের প্রয়োজনে। ধন্যবাদ।